ভাবুন তো, এমন একজনের কথা যে একাই দুটো রাজ্যকে প্রায় ২০ বছর ধরে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। হ্যাঁ, আজ আমরা জানব কুখ্যাত দস্যু বীরাপ্পানের সেই রোমহর্ষ কাহিনী। ২০০০ এই সংখ্যাটা হলো সেই হাতির সংখ্যা যা বীরাপ্পন শিকার করেছিল শুধু তাদের দাঁতের জন্য। ভাবা যায়, এই একটা তথ্যই কিন্তু তার অপরাধের জগৎটা কতটা বিশাল ছিল তার একটা ঝলক দিয়ে দেয়। শুধু প্রাণী হত্যাই নয়, মানুষ খুনেও তার হাত ছিল পাকা। এমন এক আতঙ্ক তৈরি করেছিল সে যে তার নাম শুনলেই নাকি মানুষের আত্মা শুকিয়ে যেত। তার খাতায় নাম ছিল ১৮৪ জনেরও বেশি মানুষের, যাদের বেশিরভাগই ছিল পুলিশ বা ফরেস্ট অফিসার। তো প্রশ্নটা হলো, কিভাবে একজন সাধারণ গ্রামের ছেলে হয়ে উঠল জঙ্গলের ত্রাস? চলুন একেবারে শুরু থেকে তার গল্পটা জানা যাক। কর্ণাটকের গোপীনাথম গ্রাম, সালটা ১৯৫২। সেখানেই জন্ম হয় বীরাপ্পানের। ছোটবেলা থেকেই জঙ্গল ছিল তার খেলার মাঠ, আর এই জঙ্গলই তাকে অপরাধের পথে টেনে আনে। মাত্র ১০ বছর বয়সে, ভাবুন একবার, সে তার প্রথম হাতি শিকারে সাহায্য করে, আর ১৭ বছর বয়সে করে প্রথম খুন। এরবার আর পিছনে ফিরে তাকায়নি। নিজের কাকার দল ছেড়ে সে তৈরি করে তার নিজস্ব গ্যাং, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন, আরও ভয়ঙ্কর অধ্যায়ের। খুব অল্প সময়ের মধ্যেই বীরাপ্পন হয়ে ওঠে জঙ্গলের এক ছত্র অধিপতি। কিভাবে সেই সাম্রাজ্য গড়ে তুলেছিল আর কিভাবে হয়ে উঠেছিল এক জীবন্ত কিংবদন্তি, চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। ব্যাপারটা কিন্তু এতটাও সাদা কালো ছিল না। বীরাপ্পানের দুটো দিক ছিল। একদিকে সরকারের খাতায় সে ছিল এক শয়তান, যে ১৮৪ জনকে খুন করেছে, হাজার হাজার হাতি মেরেছে। আর অন্যদিকে স্থানীয় গরিব মানুষদের কাছে সে ছিল এক রবিনহুড। তাদের কাছে সে ছিল রক্ষাকর্তা, যে সিস্টেমের বিরুদ্ধে লড়ে, তাদের টাকা দিয়ে সাহায্য করে। আর এই কারণেই, এই দ্বৈত পরিচয়ের জন্যই তাকে ধরাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। হাতির দাঁতের পাশাপাশি তার আরেকটা বড় ব্যবসা ছিল চন্দন কাঠ, আর সেখান থেকে যে সে কী পরিমাণ টাকা কামিয়েছিল তার কোনো হিসেব নেই। একটা আন্দাজ করা হয় যে প্রায় ১০,০০০ টন চন্দন কাঠ সে পাচার করেছিল, যার দাম আজকের দিনে নয়, সেই সময়ে ছিল প্রায় ২০০ কোটি টাকা। মানে এক কথায় সে তার নিজের একটা সমান্তরাল অর্থনীতি চালাতো। তার নিষ্ঠুরতার মাত্রাটা ঠিক কোথায় ছিল সেটা বোঝানোর জন্য একটা ঘটনাই যথেষ্ট। শোনা যায়, একবার নাকি সে এক পুলিশ অফিসারকে খুন করার পর তার কাটা মাথা নিয়ে সঙ্গীদের সঙ্গে ফুটবল খেলেছিল। এই ধরনের গল্পগুলোই তাকে একটা দানবীয় রূপ দিয়েছিল। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন দুই রাজ্যের সরকার এক হতে বাধ্য হয়। শুরু হয় রাষ্ট্রের সঙ্গে বীরাপ্পনের সরাসরি যুদ্ধ। একজন সৎ আইএফএস অফিসার পি শ্রীনিবাসকে যখন সে ফাঁদে ফেলে খুন করে, তখন টনক নড়ে সরকারের। ১৯৯২ সালে তৈরি হয় জয়েন্ট স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ, কিন্তু তাতেও বীরাপ্পানকে থামানো যায়নি, বরং সে আরও বেপরোয়া হয়ে ওঠে। ২০০০ সালে কন্নড় সিনেমার মহাতারকা ডক্টর রাজকুমারকে অপহরণ করে সে, আর তার ঠিক ২ বছর পর প্রাক্তন মন্ত্রী এইচ নাগাপ্পাকেও অপহরণ করে খুন করে। এই ঘটনাগুলো গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। সরকার তখন মরিয়া হয়ে উঠেছিল। তাকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হলো ৫ কোটি টাকা। সেই সময়ে এটা ছিল ভারতের ইতিহাসে অন্যতম বড় পুরস্কারের অঙ্ক। কিন্তু সব গল্পেরই তো একটা শেষ থাকে। ২০ বছর ধরে চলা এই বিড়াল ইঁদুর খেলার শেষ পর্বটা ছিল একেবারে সিনেমার মতো। একটা নিখুঁত প্ল্যান, একটা ফাইনাল অপারেশন। কিন্তু যে লোকটা ২০ বছর ধরে পুলিশকে বোকা বানিয়ে জঙ্গলের রাজত্ব করেছে, তার মতো ধুরন্ধর অপরাধী শেষমেশ কি এমন ভুল করলো যার জন্য তাকে ধরা পড়তে হলো? অবিশ্বাস্য হলেও সত্যি, তার পতনের কারণ ছিল তার নিজের চোখ। ছানি পড়েছিল চোখে। এসটিএফ প্রধানকে বিজয় কুমার একটা ভিডিও ফুটেজে খেয়াল করেন যে বীরাপ্পন একটা কাগজ পড়তে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে, আর এই ছোট্ট একটা সূত্রই হয়ে ওঠে তার শেষের শুরু। এসটিএফ এই সুযোগটাকে কাজে লাগালো। তাদের একজন ইনফর্মার যে বীরাপ্পনের গ্যাংয়ের ভেতরেই ছিল, সেটাকে বোঝায় যে জঙ্গলের বাইরে গিয়ে চোখের চিকিৎসা করানো দরকার।
আর এর জন্যই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। আসলে পুরোটাই ছিল একটা ফাঁদ। 2004 সালের 18ই অক্টোবর সেই অ্যাম্বুলেন্সে পা রাখার সঙ্গে সঙ্গেই বীরাপ্পনের খেলার সময় শেষ হয়ে গিয়েছিল। পরের 20 মিনিট ধরে যা চলেছিল তা এক কথায় ভয়াবহ। অ্যাম্বুলেন্সটাকে ঘিরে ফেলে এসটিএফ, আর তার উপর চলতে থাকে গুলির বৃষ্টি। মোট 338 রাউন্ড গুলি চালানো হয়েছিল। বীরাপ্পানের সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গিয়েছিল সেদিন। সেই রাতেই বীরাপ্পান আর তার 3 সঙ্গীর নিথর দেহ উদ্ধার হয়। এভাবেই শেষ হয় প্রায় 2 দশক ধরে চলা একটা রক্তাক্ত অধ্যায়। বীরাপ্পন তো শেষ হলো, জঙ্গলের আতঙ্কও মিটে গেল, কিন্তু গল্পটা কি সত্যিই শেষ হলো, নাকি কিছু প্রশ্ন আর কিংবদন্তি তখনও বাকি ছিল? আচ্ছা, এই যে 20 বছর ধরে এত কিছু হলো, এর পেছনে খরচটা কত হয়েছিল জানেন? প্রায় 220 কোটি টাকা। ভাবুন একবার, শুধু একজন মানুষকে ধরার জন্য দুটো রাজ্য সরকারের এই বিপুল পরিমাণ অর্থ আর সময় খরচ করতে হয়েছে। তার মৃত্যুর পর থেকেই কিন্তু বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে, যেমন তাকে কি আদৌ এনকাউন্টারে মারা হয়েছিল, নাকি ধরার পর অত্যাচার করে মারা হয়? কেউ কেউ বলে সে নাকি আত্মসমর্পণ করতে চেয়েছিল। আর সবথেকে বড় প্রশ্নটা হলো, কোনো বড় নেতা বা অফিসারের সাহায্য ছাড়া কি সত্যিই 20 বছর ধরে এভাবে পালিয়ে থাকা সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর আজও পাওয়া যায়নি। বীরাপ্পন কি শুধুই এক দানব ছিল, নাকি সে আমাদের দুর্নীতিগ্রস্ত সিস্টেমেরই একটা বাই প্রোডাক্ট? তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আসল সত্যিটাও কি চিরদিনের জন্য জঙ্গলের গভীরে হারিয়ে গেল? হয়তো এর উত্তর আর কোনো দিনই পাওয়া যাবে না।